নমস্কার বন্ধুরা, আজকের এমবিএ টপিকে আমরা আলোচনা করব 1963 সালের সমান বেতন আইন। 1963 সালের সমান বেতন আইন হলো একটি ফেডারেল আইন যা নিয়োগকর্তাদের একই কাজের জন্য পুরুষ এবং মহিলাদের দুটি ভিন্ন মজুরি প্রদান নিষিদ্ধ করে। জন এফ কেনেডি কর্তৃক ন্যায্য শ্রম মান আইনের সংশোধনী হিসাবে আইনে স্বাক্ষরিত এই আইনটি মূলত মজুরি বৈষম্যের শিকার নারীদের সাহায্য করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, তবে এটি পুরুষ ও মহিলাদের সমানভাবে সুরক্ষা দেয়। এই আইনটি সরকারি নিয়োগকর্তা এবং বেসরকারি নিয়োগকর্তা উভয়ই নিয়ন্ত্রণ করে। তাহলে সমান কাজের সংজ্ঞাটা কি? সমান কাজ কোনো পদবি বা বর্ণনার উপর ভিত্তি করে নয়, বরং এটি এমন দুটি চাকরি হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে যা হয় অভিন্ন অথবা খুব একই রকম। আপনি যদি আপনার ব্যবসার জন্যে কর্মী নিয়োগ করেন, তাহলে আপনাকে তাদের একই হারে বেতন দিতে হবে। দুটি পদ একই স্তরের দক্ষতা, শিক্ষা, প্রশিক্ষণ, প্রচেষ্টা এবং দায়িত্বের প্রয়োজন হলে এবং যখন সেগুলি একই কাজের পরিবেশে সম্পন্ন করা হয়, তখন একই বলে বিবেচিত হয়। কিছু পরিস্থিতিতে, যেমন যদি একটি পদের কয়েকটি অতিরিক্ত দায়িত্ব থাকে, তাহলে একজন লিঙ্গকে অন্য লিঙ্গের তুলনায় বেশি বেতন দেওয়া ঠিক আছে। তবে যদি আপনি একই লিঙ্গকে আরও বেশি দায়িত্ব সহ কাজগুলি অর্পণ করেন বলে মনে হয়, তবে আদালত এখনো বিষয়টি বিবেচনা করবে। সমান বেতনের সংজ্ঞাটা কি? সমান বেতন মোট বেতনের উপর নির্ভর করে না, বরং হার এবং প্রান্তিক সুবিধার উপর নির্ভর করে সংজ্ঞায়িত করা হয়। কল্পনা করুন যে আপনি একটি ছোট খাবারের দোকান চালান এবং একজন ওয়েটার এবং একজন ওয়েট্রেস নিয়োগ করার সিদ্ধান্ত আপনি নেন। যদি ওয়েটার আরও দক্ষ হন এবং আরও টিপস পান, তাহলে প্রতি সপ্তাহে তার আয় সম্ভবত বেশি হবে। এটি গ্রহণযোগ্য যতক্ষণ না আপনি উভয় কর্মচারীকে আপনার স্থানীয় আইন অনুসারে প্রয়োজনীয় ন্যূনতম টিপড মজুরি প্রদান করছেন। আপনাকে একই সুবিধা প্যাকেজও প্রদান করতে হবে। সুবিধার মধ্যে রয়েছে স্বাস্থ্য, জীবন বীমা, অবসর এবং অন্যান্য পেনশন পরিকল্পনা, বেতনভুক্ত ছুটি এবং অসুস্থতার সময় লাভ ভাগাভাগি, বোনাস ইত্যাদি। এবার বলবো দাবি দখলের কি প্রক্রিয়া। যদি আপনার কোনো কর্মচারী এই বিশ্বাসের উপর ভিত্তি করে দাবি দাখিল করার সিদ্ধান্ত নেন যে তাকে একই দায়িত্ব পালনকারী বিপরীত লিঙ্গ ব্যক্তির চেয়ে কম বেতন দেওয়া হচ্ছে, তাহলে সেই ব্যক্তির প্রমাণের দায়িত্ব রয়েছে। এর অর্থ হলো আপনার কর্মচারীকে প্রমাণ করতে হবে যে তিনি অন্য কারোর মতো একই দায়িত্ব পালন করছেন এবং বেতনের হার বা সুবিধার মধ্যে পার্থক্য রয়েছে। আপনার কর্মচারীর দাবি দাখিল করার জন্যে যে সময় লাগবে তা পরিস্থিতির উপর নির্ভর করে পরিবর্তিত হবে। যদিও সমান বেতন আইনের কারণে দাখিল করা দাবিগুলিকে শিরোনাম 6 দাবির মতো সমান কর্মসংস্থান সুযোগ কমিশন, যেটা ইইওসি এর মধ্য দিয়ে যেতে হবে না, তবুও বেশিরভাগ বিশেষজ্ঞরা অস্থায়ী দাবির জন্য
এটি করার পরামর্শ দেন। আপনার কর্মচারী যেভাবেই দায়ের করুন না কেন, যদি আপনি বিশ্বাস করেন যে মজুরির মধ্যে বৈষম্য বৈধ, তাহলে আপনার দাবির বিরোধিতা করার সুযোগ থাকবে। প্রমাণের দায়িত্ব আপনার উপর বর্তাবে যে এই বৈষম্য একজন কর্মচারীর জ্যেষ্ঠতা, বেশি অভিজ্ঞতা বা বেশি উৎপাদনশীলতার হারের উপর ভিত্তি করে। কিভাবে আপনি সমস্যা এড়াতে পারেন? একজন ব্যবসার মালিক হিসাবে সমান বেতনের আইন দাবির মুখোমুখি হওয়া এড়াতে আপনি কিছু পদক্ষেপ নিতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি এবং আপনার নিয়োগকৃত যে কেউ অন্যদের নিয়োগ বা বেতন তৈরির জন্য দায়ী। তাদের প্রতি বছর আপনার কোম্পানির ক্ষতিপূরণ পদ্ধতি মূল্যায়ন করা উচিত। সম্পূর্ণ মূল্যায়নের পাশাপাশি আপনার সারা বছর ধরে যে স্পট চেক পরিকল্পনা করা উচিত। আপনার ক্ষতিপূরণ পদ্ধতির ক্ষেত্রে সর্বদা আপনার কর্মীদের সাথে স্বচ্ছ থাকুন, ট্রান্সপারেন্ট থাকুন এবং স্পষ্ট করে বলুন যে আপনি সেরা কর্মচারীদের পুরস্কৃত করছেন। পরিশেষে কখনো কখনো ব্যক্তির লিঙ্গের উপর ভিত্তি করে তার ক্ষমতা সম্পর্কে অনুমান করবেন না এবং আপনি যে কোনো সমস্যা খুঁজে পেলে তা অবিলম্বে সমাধান করুন। একবার আপনি যখন বুঝতে পারবেন যে আপনার ব্যবসার ক্ষেত্রে সমান বেতন আইন কিভাবে প্রযোজ্য, তখন কর্মচারীদের ক্ষতিপূরণের ক্ষেত্রে আপনি সর্বোত্তম অনুশীলনগুলি অনুসরণ করছেন কিনা তা নিশ্চিত করা আপনার পক্ষে সহজ হবে। আপনি যদি কোনো দাবি দায়ের করেন, তবে কিভাবে নিজেকে রক্ষা করবেন তাও আপনি জানতে পারবেন। তাহলে 1963 সালের সমান আইন, ইপিএ, ইকুয়াল পেমেন্ট অ্যাক্ট, লিঙ্গ ভিত্তিক বৈষম্যের অবসান ঘটানোর লক্ষ্যে সমান কাজের জন্যে সমান বেতন বাধ্যতামূলক করার জন্যে একটি যুগান্তকারী মার্কিন আইন। জাতীয় যুদ্ধ শ্রম বোর্ড প্রথম 1942 সালে সমান কাজের জন্যে সমান বেতনের পক্ষে কথা বলে এবং 1945 সালে সমান বেতন আইন প্রস্তাব করা হয়। 18 বছর পর 10ই জুন 1963 সালে তারিখে রাষ্ট্রপতি জন এফ কেনেডি সমান বেতন আইনে স্বাক্ষর করেন। এটি 1938 সালের ন্যায্য শ্রমমান আইনের সংশোধনী হিসাবে প্রণয়ন করা হয়েছিল, যা ন্যূনতম মজুরি, ওভারটাইম এবং শিশু শ্রম নিয়ন্ত্রণ করে। অসম বেতনের ন্যায্যতা প্রমাণের জন্য যেসব কারণ দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে যে কাজ করা, পারিবারিক বাধ্যবাধকতার কারণে নারীদের কর্মসংস্থানের হার বেশি ছিল। কিছু রাষ্ট্রীয় আইন নারীদের রাতে কাজ করা নিষিদ্ধ করেছিল এবং অন্যান্য আইন নারীদের প্রকৃত কাজ করার ঘন্টা এবং নারীদের ওজন তোলার পরিমাণ সীমিত ছিল। আইনগুলি সেই সময়কালে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষতিপূরণ ব্যবস্থার ঐতিহাসিক পক্ষপাতকে প্রতিফলিত করেছিল। 1950-এর দশকে 2/3 পরিবারের একজন উপার্জনকারী স্বামী এবং একজন গৃহবধূ ছিল। পরিবারকে টিকিয়ে রাখার জন্য একজন মহিলার আয় গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতো না। এরপর ইপিএ সাধারণত নিয়ম অনুসারে দক্ষতা, প্রচেষ্টা, দায়িত্ব এবং কাজের পরিবেশের ক্ষেত্রে সমান সমান চাকরিতে কর্মরত পুরুষ এবং মহিলারা একই বেতন পাবেন। প্রস্তাবিত মূল বিলটিতে তুলনামূলক কাজের জন্য
সমান বেতনের প্রয়োজন ছিল, তবে বিলটি পাশ হওয়ার আগে এই শর্তটি সমান কাজে পরিবর্তিত করা হয়েছিল। ইপিএ জ্যেষ্ঠতা এবং যোগ্যতা এবং গুণমান বা উৎপাদনের পরিমাণের উপর ভিত্তি করে মজুরির পার্থক্য অথবা লিঙ্গ ভিত্তিক নয় এমন অন্যান্য পার্থক্য অনুমোদন করে। ইপিএ মামলায় বাদীদের প্রমাণের দায়িত্ব থাকে যে নারীদের পুরুষদের তুলনায় কম বেতন দেওয়া হতো এবং জড়িত কাজ যথেষ্ট সমান ছিল। 1963 সাল থেকে 1972 সালে শিক্ষাগত সংশোধনী পাশ না হওয়া পর্যন্ত নির্বাহী, প্রশাসনিক বা পেশাদার ক্ষমতায় নিযুক্ত ব্যক্তিদের ইপিএ এর সুরক্ষা থেকে বাদ দেওয়া হয়েছিল, কারণ এই ন্যায্য শ্রম মান আইনের সাথে অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে এই ছাড়গুলি অন্তর্ভুক্ত ছিল। 1977 সালের পুনর্গঠন আইনের ফলস্বরূপ 1979 সালের ইপিএ এর সমান প্রয়োগ সমান কর্মসংস্থান সুযোগ কমিশনে স্থানান্তরিত হয়, যেটা এখানেও রয়েছে। তাহলে নারী অধিকার আন্দোলন কি? নারী অধিকার আন্দোলন প্রথম কবে শুরু হয়েছিল এবং কেন? ভোটাধিকার কি? নারী অধিকার আন্দোলনের সাথে এর সম্পর্ক কি? প্রাথমিক নারী আন্দোলনের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কারা ছিলেন? বিভিন্ন সামাজিক আন্দোলন মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে, যেটি 1960 এবং 70 দশকে সমান অধিকার, সুযোগ এবং বৃহত্তর ব্যক্তিগত স্বাধীনতা চেয়েছিল নারী, একটি নারীবাদের দ্বিতীয় তরঙ্গের সাথে মিলে যায় এবং এর অংশ হিসাবে স্বীকৃত। যদিও 19 শতক এবং 20 শতকের গোড়ার দিকে প্রথম তরঙ্গের নারীবাদ নারীর আইনি অধিকার, বিশেষ করে ভোটাধিকারের উপর নিবন্ধ করেছিল এবং মহিলাদের ভোটাধিকার, দ্বিতীয় তরঙ্গ নারী অধিকার আন্দোলনের নারীবাদ নারীর অভিজ্ঞতার প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করেছে, রাজনীতি, কাজ, পরিবার, যৌনতা সহ। 1990-এর দশকের মাঝামাঝি এবং 2010-এর দশকের গোড়ার দিকে যথাক্রমে নারীবাদের তৃতীয় এবং চতুর্থ তরঙ্গের সময়কালে নারীদের দ্বারা এবং তাদের পক্ষে সংগঠিত সক্রিয়তা অব্যাহত ছিল। ঐতিহাসিক এবং সমসাময়িক নারীবাদী এবং তাদের দ্বারা অনুপ্রাণিত নারী আন্দোলন সম্পর্কে আরো আলোচনার জন্য আমাদের অনেক বই পড়তে হবে। একটি সামাজিক আন্দোলনের কি প্রস্তাবনা? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উন্নত দেশগুলিতে নারীদের জীবন নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। গৃহস্থালির প্রযুক্তি গৃহস্থালি বোঝা কমিয়ে দেয় এবং আয়ুষ্কাল নাটকীয়ভাবে বৃদ্ধি পায় এবং পরিষেবা খাতের প্রবৃত্তি শারীরিক শক্তির উপর নির্ভরশীল নয় এমন হাজার হাজার কর্মসংস্থানের দ্বারা উন্মোচিত করে। এই আর্ত সামাজিক রূপান্তর সত্ত্বেও সাংস্কৃতিক মনোভাব, বিশেষ করে নারীর কাজের ক্ষেত্রে এবং আইন নজির এখনো যৌন বৈষম্যকে আরো শক্তিশালী করে তুলেছে। তাই নারীত্বের প্রচলিত ধারণার নিপীড়নমূলক প্রভাবের একটি স্পষ্ট বিবরণ, যেটি লে ডিউজেক্সিমি সেক্স বলে একটি বইয়ে প্রকাশিত হয়েছে। দ্য সেকেন্ড সেক্স, ফরাসি লেখক এবং দার্শনিকের লেখা সিমন ডি বেওভিয়ার একটি বিশ্বব্যাপী সর্বাধিক বিক্রিত বই হয়ে ওঠে এবং নারী শক্তি, পুরুষদেরও মুক্তির উপর জোর দিয়ে নারীবাদী চেতনা জাগিয়ে তোলে। 1963 সালের প্রকাশিত আসন্ন পরিবর্তন এর প্রতি নারীদের প্রতিক্রিয়ার
মাধ্যমে প্রথম জনসমক্ষে ইঙ্গিত পাওয়া যায় যে বেটি ফ্রিডানের নারী রহস্য। ফ্রিডান শহরতলি গৃহবধূর মনে কবর দেওয়া অব্যক্ত সমস্যার কথা বলেছিলেন। চরম একঘেয়েমি এবং তৃপ্তির অভাব। তিনি বলেন যে সমস্ত নারীকে বলা হয়েছিল যে তাদের সবকিছু আছে, সুন্দর ঘর, সুন্দর সন্তান, দায়িত্বশীল স্বামী, তারা গৃহপালিত জীবন দ্বারা মৃত হয়ে পড়েছিলেন এবং তারা নিজেদের হতাশাকে চিনতে এতটাই সামাজিকভাবে বাধ্য ছিলেন যে তারা তাৎক্ষণিকভাবে বেস্ট সেলার হয়ে উঠেছিলেন। ফ্রিডান তার হৃদয় ছুঁয়ে গেছিল। তাই আমরা যে বিষয়টি আজকে আলোচনা করলাম যে এর সাফল্য ব্যর্থতা কোথায়, নেতৃত্ব ও পদমর্যাদার মধ্যে এত মতবিরোধ থাকা সত্ত্বেও নারী অধিকার আন্দোলন এবং অল্প সময়ের মধ্যেই অনেক কিছু অর্জন করতে সক্ষম হয়। অবশেষে তাদের সমর্থনের মাধ্যমে সমান কর্মসংস্থান সুযোগ কমিশন, যেটি 1965 মাধ্যমে মার্কিন অর্থনীতির প্রতিটি কোণে নারীরা চাকরির সুযোগ পেয়েছিল এবং বৈষম্যের দীর্ঘ ইতিহাস থাকা নিয়োগকর্তাদের তাদের কর্মক্ষেত্রে নারীর সংখ্যা বৃদ্ধির জন্য সময়সূচি প্রদান করতে হয়েছিল। বিবাহ বিচ্ছেদ আইন উদারীকরণ করা হয়েছিল। নিয়োগকর্তাদের গর্ভবতী মহিলাদের চাকরি থেকে বরখাস্ত করা নিষিদ্ধ করা হয়েছিল এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে নারী শিক্ষা প্রোগ্রাম তৈরি করা হয়েছিল। রেকর্ড সংখ্যক নারী রাজনৈতিক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়লাভ করতে শুরু করেছিলেন। 1972 সালে কংগ্রেস পাস করে উচ্চশিক্ষা আইনের নবম শিরোনাম, যা ফেডারেল তহবিল প্রাপ্ত যে কোনো শিক্ষামূলক কর্মসূচিতে লিঙ্গের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করে এবং ফলে সমস্ত পুরুষ স্কুলগুলিতে মহিলা ক্রীড়া দলগুলিকে পৃষ্ঠপোষকতা এবং অর্থায়নের জন্য মহিলাদের এবং ক্রীড়া প্রোগ্রামগুলির জন্য তাদের দরজা খুলে দিতে বাধ্য করেছিল। তাই 1990 সালের দশকের একটি আন্দোলন, যা একসময় তার উগ্রপন্থা দ্বারা সংজ্ঞায়িত হয়েছিল, নতুন সুর ধারণ করে, যার মধ্যে ছিল রক্ষণশীল ছিল। তাই অবশেষে নারী অধিকার আন্দোলনের দ্বারা পরিচালিত অনেক সামাজিক অর্থনৈতিক সাফল্যের উপর একটি প্রতিক্রিয়া সন্দেহের সৃষ্টি করে। দারিদ্র্যের মধ্যে বসবাসকারী একক মা এবং বয়স্ক তালাকপ্রাপ্ত মহিলাদের ক্রমবর্ধমান সংখ্যার মুখোমুখি হয়ে অনেক আমেরিকান ভাবতে শুরু করে যে কোনো দোষ ছাড়াই বিবাহ বিচ্ছেদ এবং বেশিরভাগ ভরণপোষণের অবসান আসলে মহিলাদের সর্বোত্তম স্বার্থে কাজ করেছে কিনা। ক্রমবর্ধমান সংখ্যক ছোট বাচ্চারা তাদের শৈশবকাল প্রাতিষ্ঠানিক ডে কেয়ারে কাটানোর সাথে সাথে মহিলারা তাদের মাতৃত্বকালীন দায়িত্ব ত্যাগ করছেন কিনা এবং কর্মজীবী মায়ের কর ছাড় দেওয়ার জন্য ফেডারেল নীতিগুলি পারিবারিক ইউনিটের আরও অবনতিকে উৎসাহিত করছে কিনা তা নিয়ে বিতর্ক এটি শুরু হয়। কিশোরী গর্ভধারণের হার বৃদ্ধি থেকে শুরু করে এইডস ছড়িয়ে পড়া পর্যন্ত যৌন বিপ্লবীদের অনেক উপজাতকের পেছনে প্রাথমিক অপরাধী হিসাবে নারীবাদীদের আরও লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে হাস্যকরভাবে এই মতামতের অনেক সমর্থক ছিলেন এমন মহিলারা যারা বিশিষ্ট মর্যাদা অর্জন করেছিলেন। নারী অধিকার আন্দোলনের অর্জনের জন্য তাই ধন্যবাদ। ভিডিওটি মধ্যে আজকে
নাগরিক আইন অধিকার 1964 সাল, জাতি, ধর্ম বা জাতীয় উৎসের ভিত্তিতে বৈষম্যের অবসান ঘটানোর লক্ষ্যে নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। নমস্কার।